ছয়। শূন্যের ভেতর দিয়ে পড়ছি। এখনো সম্পূর্ণ সচেতন আমি। যে কোনো মুহূর্তে কঠিন কিছুর উপর আছড়ে পড়বে আমার দেহ। তারপর সব শেষ। ঝপাং। কেন ঝপাং কেন? শব্দ তো হওয়ার কথা ধপ বা ধূপ। কি আশ্চর্য! আমি এখনো বেঁচে আছি। কি করে তা সম্ভব? একটাই উত্তর, পানিতে পড়েছি। হ্যাঁ, তাই পানিতে পড়েছি আমি। বরফের মতো ঠান্ডা পানি চারপাশ থেকে পেঁচিয়ে ধরেছে, আর আমি ক্রমশ নিচে চলে যাচ্ছি, আরও নিচে, আরও নিচে। মনে হলো আর কখনোই বোধহয় উঠতে পারবো না এই অতল পানির তল থেকে। কিন্তু না, পারলাম শেষ পর্যন্ত। বাতাসের অভাবে ফুসফুস যখন ফেটে যাবে, ঠিক তার আগের মুহূর্তে পানির উপর ভেসে উঠল আমার মাথা। ওহ, সে মুহূর্তের আনন্দ আমি কি করে প্রকাশ করব? নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলে মানুষের মনের অবস্থা কেমন হতে পারে। কিন্তু লিও কোথায়? আমি যেমন বেঁচে গেছি, ওরও তো তেমনি বেঁচে যাওয়ার কথা। পা দিয়ে পানি কাটতে কাটতে ঘাড় ঘুরিয়ে তাকালাম চারদিকে। মাত্র 10 গজ দূরে দেখতে পেলাম লিওকে। ওর সোনালি চুল আর দাড়ি থেকে পানি গড়িয়ে পড়ছে। বেঁচে আছে লিও। কি অপার স্বস্তি যে অনুভব করলাম বুকের ভেতর। ও আমাকে দেখেছে। হা হয়ে গেছে ধূসর চোখ দুটো। এখনই কোটর ছেড়ে বেরিয়ে আসবে যেন। দুজনই তাহলে বেঁচে আছি এখনো? উৎফুল্ল কণ্ঠে চিৎকার করে উঠল ও। খাদ উধাও। বলেছিলাম না, অদৃশ্য শক্তি পথ দেখিয়ে নিয়ে যাবে আমাদের। হ্যাঁ, কিন্তু কোথায়? বললাম আমি। তারপরেই সচেতন হলাম, আমরা একা নই। নদীর পাড়ে আমাদের গজ 30 দূরে দাঁড়িয়ে আছে দুটো মূর্তি। একজন পুরুষ লম্বা একটা লাঠিতে ভর দিয়ে ঝুঁকে আছে সামনের দিকে, আর এক রমণী। লোকটা বৃদ্ধ, অত্যন্ত বৃদ্ধ। তুষারের মতো সাদা চুলদারি নেমে এসেছে কাঁধ আর বুকের উপর। ছোটোখাটো কুঁজো দেহটা মোমের মতো হলুদ। সন্ন্যাসীদের মতো দীর্ঘ আলখাল্লা পরনে। লাঠিতে ভর দিয়ে মূর্তির মতো অনড় দাঁড়িয়ে আছে সে। আমাদের দেখছে। রমণী দীর্ঘদেহী। হাত উঁচিয়ে ইশারা করছে আমাদের দিকে। এখন আমরা যেখানে আছি সেখানে নদী মোটামুটি শান্ত, অথচ তীরের কাছাকাছি মনে হচ্ছে স্রোত খুব বেশি। আন্দাজ করলাম নদী তলের অস্বাভাবিক গঠনের কারণে এমন হচ্ছে। দুজনে খুব কাছাকাছি থেকে পাড়ের দিকে সাঁতরাতে শুরু করলাম আমরা, যেন প্রয়োজন হলে একে অপরকে সাহায্য করতে পারি। সামান্য কয়েক গজ যাওয়ার পরে বুঝতে পারলাম প্রয়োজনটা কি প্রচণ্ড। তীরের কাছাকাছি স্রোত বেশি বুঝতে পারছিলাম, কিন্তু এতটা যে কল্পনা করিনি। বন্যার তোরের মতো ভাসিয়ে নিয়ে যেতে লাগলো আমাদের। লিও চিৎকার করে উঠল, রশিটা ধরো, আমি ডুব দিচ্ছি। ওর কোমরে বাঁধা দড়িটা খপ করে ধরলাম আমি। প্রাণপণ চেষ্টায় ডুবো সাঁতার দিয়ে তীরের দিকে যেতে লাগলো লিও। আমিও ডুব দিয়েছি। এক হাতে যতটা সম্ভব জল কেটে এগোনোর চেষ্টা করছি, কিন্তু বেশিক্ষণ সুবিধা করতে পারলাম না। আমাদের গায়ের কাপড় ভিজে ভারী হয়ে উঠেছে। সীসার মতো টানছে নিচের দিকে। সেই সাথে ভয়ানক বেগে ভেসে চলেছি স্রোতের টানে। দম শেষ হয়ে যেতেই ভেসে উঠতে বাধ্য হলাম আমরা। একেবারে হতাশাজনক মনে হলো না পরিস্থিতি। বেশ খানিকটা চলে এসেছি তীরের দিকে। এমন সময় অবাক হয়ে দেখলাম সেই থুরথুরে বুড়ো আশ্চর্য দ্রুত ছুটে এলো পাড়ের একেবারে কিনারে। তার দীর্ঘ লাঠিটা বাড়িয়ে ধরল আমাদের দিকে। সর্বশক্তিতে চেষ্টা চালালো লিও। ধরে ফেলতে পারল লাঠির এক প্রান্ত। মুহূর্তে মন্দীভূত হয়ে এলো আমাদের গতি। শ্বাস নিলাম লম্বা করে।
এক হাতে লাঠি, অন্য হাতটা বাড়িয়ে দিয়েছে বৃদ্ধ আমার দিকে। এমন সময় আবার দুর্ভাগ্য, মট করে ভেঙে গেল লাঠিটা। চোটের প্রবল টান অনুভব করলাম শরীরে। বৃদ্ধের হাত ধরার জন্য হাত বাড়িয়ে দিলাম আমি, ধরতে পারলাম না। মুহূর্তের জন্যে দুটো হাত ছোঁড়াছুড়ি হলো শুধু। এই সময় অদ্ভুত এক কাজ করলো রমণী। ইতিমধ্যে সেও এসে দাঁড়িয়েছে বৃদ্ধের পাশে। লাঠিটা ভেঙে যেতেই ঝাঁপিয়ে পানিতে নেমে এলো সে। বিদ্যুৎ গতিতে হাত বাড়িয়ে এক হাতে ধরে ফেললো লিওর চুল, অন্য হাতে আঁকড়ে ধরল বৃদ্ধের একটা বাহু। এই সময় ক্ষণিকের জন্যে পায়ের নিচে মাটি পেল লিও। সঙ্গে সঙ্গে ও হাত বাড়িয়ে ধরে ফেলল মেয়েটার ক্ষীণ কোটি, অন্য হাতে আমাকে। তারপর কিছুক্ষণ ধস্তাধস্তি। অবশেষে তীরে উঠলাম আমরা। মাটিতে শুয়ে পড়ে হাঁপাতে লাগলাম হাঁপড়ের মতো। শ্বাস প্রশ্বাসে একটু স্বাভাবিক হতে মুখ তুলে তাকালাম আমি। দাঁড়িয়ে আছে মেয়েটা। কাপড় থেকে পানি পড়ছে টপ টপ করে, পানি ঝরে পড়ছে টপ টপ করে। লিওর দিকে তাকিয়ে আছে সে, চোখে স্বপ্নাচ্ছন্নের দৃষ্টি। কপালের কোনায় একটা কাটা দাগ। একটু আগে ধস্তাধস্তির সময় হয়েছে, রক্ত গড়িয়ে পড়ছে তা থেকে। তবু তার সৌন্দর্য আর আমার চোখ কাড়ল। সংবিত ফিরল মেয়েটার। চকিতে একবার তাকালো তার ভরাট শরীরের সাথে সেটে থাকা পোশাকের দিকে। সঙ্গীকে কি যেন বলে দ্রুত ছুটে গেল একটা পাহাড়ের আড়ালে। আমরা শুয়ে আছি, ক্লান্ত বিধ্বস্ত। পাশে বসে আছে বৃদ্ধ। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। ভাষাহীন দৃষ্টি আমাদের উপর নিবদ্ধ। মৃদুস্বরে কিছু বলল। ভাষাটা বুঝতে পারলাম না আমরা। এরপর অন্য একটা ভাষায় কথা বলল সে। এবারও তা দুর্বোধ্য শোনালো আমাদের কানে। তৃতীয়বার চেষ্টা করলো বৃদ্ধ। সাথে সাথে কান খাড়া হয়ে উঠল আমাদের। গ্রিক, হ্যাঁ, মধ্য এশিয়ার এক এলাকায় গ্রিক এ কথা বলছে অশীতিপর এক বৃদ্ধ। খুব বিশুদ্ধ নয় যদিও, তবু গ্রিক। তোমরা কি জাদুকর? বলল সে। জ্যান্ত পৌঁছেছ এ দেশে? না, জবাব দিলাম আমি একই ভাষায়। তাই যদি হতো তাহলে অন্য রাস্তায় আসতাম। প্রাচীন ভাষাটা জানে ওরা। পাহাড়ের উপর থেকে যা বলে দেয়া হয়েছে তার সাথে মিলে যাচ্ছে। নিজের মনে বিড়বিড় করলো বৃদ্ধ। তারপর জিজ্ঞেস করলো, কি চাও তোমরা বিদেশি? সাথে সাথে কোনো জবাব দিলাম না আমি। ভাবছি কি বলবো। সত্যি কথা বললে যদি আবার ঠেলে ফেলে দেয় ওই ভয়ঙ্কর নদীতে। কিন্তু লিও অত ভাবনা চিন্তার ধার ধারল না। আমরা খুঁজছি, সরাসরি বলল। আমরা খুঁজছি অগ্নি পর্বত, যার চূড়া জীবনের প্রতীক দিয়ে শোভিত। নিষ্ফলক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল লোকটা। তার মানে তোমরা জানো কাকে চাও ওখানে? উঠে বসল লিও। জাহাজের সঙ্গে জবাব দিল, রানীকে। আমার ধারণা পূজারিনী বা দেবী বোঝাতে চেয়েছে লিও। কিন্তু গ্রিক এ রানী ছাড়া আর কোনো শব্দ আসেনি ওর মাথায়। ও, তোমরা একজন রানীকে খুঁজছ? তার মানে তোমাদের উপর নজর রাখার জন্যই আমাদের পাঠানো হয়েছে। না, কি করে আমি নিশ্চিত হব? এটা একটা জিজ্ঞাসাবাদের সময় হলো। রেগে গেলাম আমি। আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কে? আমি? শোনো বিদেশিরা, আমার পদবি হলো তরুণের অভিভাবক। আর আমার সাথে যে মহিলাকে দেখলে সে হচ্ছে কালুন এর খানিয়া। এই সময় হঠাৎ মাথা ঘুরে উঠল লিওর। টলে উঠে পড়ে যেতে লাগলো। লাফিয়ে উঠে ধরলাম আমি ওকে।
লোকটা দেখি অসুস্থ। ব্যস্ত কণ্ঠে বলল বৃদ্ধ, চলো চলো, এখনই আশ্রয় দরকার তোমাদের। দুপাশ থেকে দুজন ধরে আস্তে করে হাঁটিয়ে নিয়ে চললাম লিওকে। নদীর পাড়ে সামান্য একটু ফাঁকা জায়গা, তারপর পাহাড়ি এলাকা। সরু আঁকাবাঁকা একটা গিরিপথ চলে গেছে দুই পাহাড়ের মাঝ দিয়ে। সেই পথে চলতে লাগলাম আমরা। গিরিপথ যেখানে শেষ হয়েছে সেখানেই এক বনের শুরু। বন পেরিয়ে দেখতে পেলাম তোরণটা। খুব দুর্বল লাগছে বলে ভালো করে খেয়াল করতে পারলাম না ওটা। শুধু মনে আছে দুদিকে বিস্তৃত বিরাট এক পাথরের দেয়ালের মাঝখানে একটা গর্ত, তার ভেতর দিয়ে চলে গেছে পথ। এই গর্তের একপাশে একটা সিঁড়ি। প্রায় অচেতন লিওকে নিয়ে অতি কষ্টে সিঁড়ির প্রথম ধাপটা উঠলাম। তারপর পুরোপুরি অজ্ঞান হয়ে একটা পুটুলির মতো বসে পড়ল লিও। কি করা যায় ভাবছি। এমন সময় পদশব্দ শুনে উপর দিকে তাকালাম। দেখলাম সেই রমণী সিঁড়ি বেয়ে নেমে আসছে। তার পেছনে ঢিলে ঢালা পোশাক পরা দুজন মানুষ। আকর্ষণীয় কিন্তু ভাবলেশহীন চেহারা তাদের। হলদেটে ত্বক, ছোট ছোট চোখ। আমাদের দেখে বিন্দুমাত্র আশ্চর্য হলো না তারা, যেন জানাই ছিল আমরা আসব। ওদের দিকে তাকিয়ে কিছু বলল মহিলা। লিওর ভারী দেহটা তুলে নিল তারা। সিঁড়ি বেয়ে উঠে গেল উপরে। অনুসরণ করে একটা কামরায় পৌঁছলাম আমরা। তোরণের উপরে পাথর খোদাই করে তৈরি ঘরটা। এখানে আমাদের রেখে চলে গেল খানিয়া নামের সেই রমণী। এই কামরা থেকে আরো কয়েকটা ঘরের ভেতর দিয়ে গিয়ে অন্য একটা কক্ষে পৌঁছলাম। দেখে মনে হলো শোয়ার ঘর। দুটো কাঠের খাট পাতা, উপরে জাজিম, কম্বল, বালিশ। একটা খাটে শুইয়ে দেয়া হলো লিওকে। বৃদ্ধ অভিভাবক ভৃতদের একজনের সহযোগিতায় ওর সব কাপড় চোপড় খুলে ফেলল। আমাকেও ইশারায় বলল আমারগুলো খুলে ফেলতে। তারপর শীষ বাজালো একবার। অন্য এক ভৃত পাত্র ভর্তি গরম পানি নিয়ে এলো। ভালো করে রোগড়ে গা ধুয়ে ফেললাম আমি। লিওকে ধুয়ে দিল বৃদ্ধ নিজে। তারপর এক ধরনের মলম লাগিয়ে পট্টি বেঁধে দিল আমাদের ক্ষতগুলোয়। কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম আমি। লিওকেও কম্বল চাপা দেয়া হলো। এরপর খাওয়ার জন্যে শুরুয়া মতো এক ধরনের জিনিস এলো। বৃদ্ধ ওষুধ মেশালো তাতে। অর্ধেক একটা বাটিতে ঢেলে আমার দিকে এগিয়ে দিল। বাকিটা লিওর মাথা হাঁটুর উপর নিয়ে ওর গলায় ঢেলে দিল সে। মুহূর্তে অদ্ভুত এক উষ্ণতা বয়ে গেল আমার শরীর বেয়ে। যন্ত্রণা কাতর মস্তিষ্কটা হালকা হয়ে যেতে লাগলো। তারপর আর কিছু মনে নেই। একটানা কয়েক সপ্তাহ কাটলো, কখনো অচেতন, কখনো অর্ধচেতন ভাবে। সম্পূর্ণ সচেতন একবারও হইনি এই সময়ে। যে সময়গুলোয় অর্ধচেতন ছিলাম তখনকার স্মৃতি কিছু কিছু মনে আছে। এছাড়া আর সব শূন্য অন্ধকার। একদিনের কথা একটু একটু মনে পড়ে। হলদে মুখো সেই বুড়ো ঝুঁকে আছে আমার উপর। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে তার মুখে। সাদা চুল, দাড়িতে অশরীরী আত্মার মতো লাগছে তাকে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আমার চোখের দিকে। আমার মনে যত গোপন কথা সব যেন জেনে নেবে। এরাই সেই লোক, বিড়বিড় করে বলল সে। কোনো সন্দেহ নেই এরাই। তারপর জানালার সামনে গিয়ে দাঁড়ালো। আকুল নয়নে তাকিয়ে রইল আকাশের দিকে। আরেক দিনের কথা মনে আছে। নারী কণ্ঠের আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। সেই আগের মতো ঘুম ভাঙা, তন্দ্রাচ্ছন্ন ভাব, যেন স্বপ্ন দেখছি। চোখ মেলে দেখলাম আমাদের বাঁচিয়েছিল যে সেই রমণী। ভারী একটা আলখাল্লা পরনে দাঁড়িয়ে আছে আমার পাশে। আমার মুখের দিকে তাকালো।
বৃষ্টিসায় কুঁচকে উঠল তার ভুরু। মুখ ফিরিয়ে অভিভাবককে কি যেন বলল, সম্ভবত আবার কুৎসিত চেহারার কথা। তারপর লঘু পায়ে গিয়ে দাঁড়ালো লিওর বিছানার পাশে। খটখটে একটা কাঠের টুল টেনে বসল। ভয়ঙ্কর একাগ্রতায় তাকিয়ে রইল ওর দিকে। অনেকক্ষণ দেখল সে লিওকে। তারপর উঠে পায়চারি করতে লাগলো কামরার এমাথা ও মাথা। হাত দুটো ভাঁজ করে রাখা বুকের উপর, কুঁচকে আছে ভুরু দুটো। মুখে তীব্র এক আকুতি, যেন কিছু একটা মনে করার চেষ্টা করছে, পারছে না। কোথায়, কখন? নিজের মনে ফিসফিস করলো সে। ওহ, কোথায়, কবে? এই দৃশ্যের শেষে কি ঘটেছিল জানে না, কারণ আবার ঘুমিয়ে পড়েছিলাম আমি। আবার ঘন্টা বা কতদিন পরে জানি না একটু সজাগ হলাম আমি। তখন রাত, শুধু মাত্র চাঁদের আলোয় সামান্য আলোকিত ঘরটা। লিওর বিছানায় সরাসরি পড়েছে আলো। সেই আলোয় দেখলাম বিছানার পাশে বসে আছে মেয়েটা, তাকিয়ে আছে লিওর মুখের দিকে। অনেকক্ষণ কেটে গেল এভাবে। ও দেখছে লিওকে, আমি দেখছি ওকে। হঠাৎ উঠে দাঁড়িয়ে চুপি চুপি আমার বিছানার দিকে এগিয়ে আসতে লাগলো মেয়েটা। ঘুমের ভান করে চোখ বুজে ফেললাম আমি। সম্পূর্ণ সজ্ঞান না হলেও কৌতূহল জেগেছে আমার মনে। কে এই নারী? তরুণের অভিভাবক যাকে বলেছে কালুন এর খানিয়া। আমরা যাকে খুঁজছি এ কি সেই? কেন নয়? কিন্তু আয়শাকে দেখলে সঙ্গে সঙ্গে তো চিনতে পারার কথা ছিল আমাদের। ওর সেই মুখ কি ভোলা যায়? আবার লিওর বিছানার কাছে চলে গেল সে। হাঁটু গেড়ে বসল। আগের মতোই অপলক নেত্রে তাকিয়ে রইল ওর মুখের দিকে। নিঃশব্দে কেটে গেল কিছুক্ষণ। তারপর সে কথা বলতে শুরু করলো, খুব নিচু স্বরে, মঙ্গোলিয়ানের মিশেল দেয়া গিরিকে। আমার স্বপ্নের পুরুষ। ফিসফিস করে বলল সে, কোত্থেকে এসেছ? কে তুমি? হিসা কেন আমাকে আদেশ দিল তোমার সাথে দেখা করার? এরপরের কয়েকটা বাক্য আমি বুঝতে পারলাম না। তারপর আবার, তুমি ঘুমিয়ে আছো। ঘুমের ভেতর তোমার চোখ খুলে গেছে। আমার কথার জবাব দাও, আমি জানতে চাইছি। তোমার আর আমার মাঝে কিসের বন্ধন? কেন আমি তোমাকে স্বপ্নে দেখেছি? কেন তোমাকে আমার চেনা চেনা মনে হয়? কেন? মিষ্টি কণ্ঠস্বরটা মিলিয়ে গেল ধীরে ধীরে। ঝুঁকে পড়ল সে লিওর উপর। একগুচ্ছ চুল মূল্যবান মণিখচিত ফিতের বাঁধনচ্যুত হয়ে পড়ল ওর মুখে। জেগে উঠল লিও। আমি যেমন জেগে, আধো ঘুম আধো জাগরণ তেমন। ও হাত বাড়িয়ে ছুলো চুলের গোছাটা। তারপর ইংরেজিতে বলল, কোথায় আমি? ও মনে পড়েছে। ওঠার চেষ্টা করতেই রমণীর চোখে চোখ পড়ল ওর। তখন আবার গ্রীকে বলল, তুমিই তো আমাকে খরচোতা নদী থেকে বাঁচিয়েছিলে। বলো, তুমিই কি সেই রানী যাকে আমি এতদিন ধরে খুঁজছি? জানি না, কাঁপা কাঁপা মৃদু মিষ্টি স্বরে জবাব দিল রমণী। এটুকু জানি, আমিও রানী। অবশ্য খানিয়াকে যদি রানী বলা যায়। তাহলে বলো রানী, আমাকে মনে আছে তোমার? স্বপ্নে আমাদের দেখা হয়েছিল, সে বলল। আমার মনে হয় দূর অতীতে কোনো এক সময় আমাদের দেখা হয়েছিল। হ্যাঁ, নদীর কূলে যখন প্রথম তোমাকে দেখি তখনই জেনেছি বিদেশি। অপরিচিত, কিন্তু মুখটা চেনা চেনা লাগছিল। বলো, তোমার নাম কি? লিও ভিনসি। মাথা নাড়ল রমণী। না, এ নাম তো আমার পরিচিত নয়। তবু আমি তোমাকে চিনি। তুমি আমাকে চেনো কেমন করে? ভারী জড়িত গলায় বলেই আবার ঘুমিয়ে গেল লিও। গভীর মনোযোগের সাথে আবার কিছুক্ষণ দেখল ওকে খানিয়া। তারপর হঠাৎ
আস্তে আস্তে নেমে যেতে লাগলো তার মুখ। লিওর ঠোঁটের সাথে ঠোঁট লাগলো। হাত দুটো উঠে এলো আলিঙ্গনের ভঙ্গিতে। পর মুহূর্তে ছিটকে সরে এলো সে। চুল পর্যন্ত লাল হয়ে গেছে লজ্জায়। এবার আমার দিকে চোখ পড়ল তার। কখন যে সম্মোহিতের মতো উঠে বসেছে আমি নিজেও টের পাইনি। ত্রস্ত পায়ে আমার পাশে এসে দাঁড়ালো সে। তোমার এত সাহস? তীব্র বিদ্বেষ ভরা ফিসফিসে গলায় বলল রমণী। দ্রুত হাতে কোমরের কাছ থেকে টান দিল কি যেন। পরক্ষণে দেখলাম তার হাতে চকচক করছে একটা ছোরা। যে কোনো মুহূর্তে ছুটে আসবে আমার হৃৎপিণ্ড লক্ষ্য করে। বিপদ বুঝতে বিলম্ব হলো না আমার। ওকে এগোতে দেখেই কম্পিত হাত বাড়িয়ে দিলাম সামনে। ও দয়া করো, দয়া করো। হাতের মতো গলাটাও কাঁপালাম নিখুঁতভাবে। আমাকে একটু পানি দাও, জ্বর। জ্বলে যাচ্ছে ভেতরটা। উদ্ভ্রান্তের মতো চাইলাম চারপাশে। একটু চলল আমার গলা। কই, একটু পানি দাও। অভিভাবক, কই তুমি? একটু পানি দাও, পানি। তারপর ধপাস করে পড়ে গেলাম চিত হয়ে। থেমে দাঁড়ালো খানিয়া। ছোরাটা খাপে পুরল। পাশের একটা টেবিল থেকে এক বাটি দুধ নিয়ে এসে দাঁড়ালো আমার বিছানার পাশে। ঝুঁকে আমার ঠোঁটের কাছে ধরল বাটিটা। ঘাটটা সামান্য তুলে বুভুক্ষের মতো খেয়ে নিলাম দুধটুকু। দুধের স্বাদ এর চেয়ে খারাপ আর কোনো দিন লাগেনি আমার কাছে। তুমি দেখি কাঁপছ, বলল সে। দুঃস্বপ্ন দেখেছ? হ্যাঁ বন্ধু, দেখলাম ওই ভয়ানক অন্ধকার খাদের ভেতর পড়ে যাচ্ছি আমি। আর কিছু? আর কি দেখব? নদীতে পড়ার আগেই ঘুম ভেঙে গেল। সত্যি বলছো? আর কিছু দেখনি? শপথ করে বলছি রানী। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে জ্ঞান হারানোর ভান করলাম। সত্যি আমি আবার অচেতন হয়ে গেছি মনে করে জোরে জোরে কথা বলতে শুরু করলো খানিয়া। ও কি শান্তি, বলল সে। লোকটা অন্য কোনো স্বপ্ন দেখেনি। না হলে মুশকিলই হতো ওর জন্যেও আমার জন্যেও। অত দূরের পথ পাড়ি দিয়ে এসেছে বেচারা। মরণ সাপদের হাতে তুলে দিতে খারাপই লাগতো আমার। বুড়ো আর কুচিরি হলেও মনে হয় জ্ঞানী লোকটা। মরণ সাপদ জিনিসটা কি বুঝলাম না, তবু কথাটা শুনে কেমন একটা শিরশিরানি অনুভূতি হলো আমার শরীরে। ভয়ে শক্ত হয়ে রইলাম। এমন সময় সিঁড়িতে অভিভাবকের পদশব্দ শুনে স্বস্তি ফিরে এলো মনে। চোখ সামান্য ফাঁক করে দেখলাম ঘরে ঢুকে রমণীকে কুর্নিশ করলো সে। অসুস্থ দুজনের অবস্থা এখন কেমন ভাতিজি? শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো বৃদ্ধ। এখনো অসচেতন দুজনই। তাই নাকি? আমি তো ভেবেছিলাম ওরা বুঝি জেগে উঠেছে। কি শুনেছ তুমি সামান, অর্থাৎ জাদুকর? আচমকা প্রশ্ন করে বসলো খানিয়া। গলার স্বর কঠোর। আমি কি আবার শুনব? খাপের ভেতর ছুরি ঢোকানোর শব্দ শুনলাম একবার। তারপর দূরে মরণ ছাপদের ডাক। আর কি দেখেছ তোমার ওই তোরণের ভেতর দিয়ে? আশ্চর্য দৃশ্য খানিয়া ভাইজি। অচেতন অবস্থায় উঠে বসে মানুষ। হ্যাঁ, সুতরাং ঘুমিয়ে থাকতে থাকতে এটাকে অন্য কামরায় নিয়ে যাও। অন্যজনের একটু বিশুদ্ধ বাতাস দরকার। চোখের কোণ দিয়ে দেখলাম অদ্ভুত এক অভিব্যক্তি ফুটে উঠেছে অভিভাবকের মুখে। একটু আগে ওর উপস্থিতিতে যে স্বস্তিটুকু পেয়েছিলাম তা উবে গেল। কোন কামরায় খানিয়া? অর্থপূর্ণ ভঙ্গিতে জিজ্ঞেস করলো সে। আমার মনে হয় স্বাস্থ্যকর কোনো একটায়, যেখানে ও দ্রুত আরোগ্য লাভ করবে। লোকটা বুদ্ধিমান। তাছাড়া পাহাড়ের নির্দেশ, ওর কোনো ক্ষতি হলে বিপদ হবে। দরজার কাছে গিয়ে শীষ বাজালো অভিভাবক। তক্ষুনি ভীতদের পদশব্দ শোনা গেল সিঁড়িতে। বৃদ্ধ কিছু একটা নির্দেশ দিল তাদের। আলগোসে আমাকে শুদ্ধ জাজিমটা তুলে নিল ওরা।
বেশ কিছুক্ষণ হেঁটে সিঁড়ি দিয়ে উঠে নেমে আবার হেঁটে অবশেষে আরেকটা বিছানায় নামিয়ে রাখলো আমাকে। বৃদ্ধ সামান আমার নানি দেখল। তারপর সত্যি সত্যি ঘুমিয়ে গেলাম আমি। ঘুম যখন ভাঙল তখন পুরো দিন যথেষ্ট ভালো বোধ করছি। মাথা পরিষ্কার, শরীর ঝরঝরে। বহুদিন এত ভালো বোধ করিনি। আগের রাতের সব কথা মনে পড়ে গেল। সাবধানে মনে মনে যাচাই করলাম সেগুলো। সবশেষে সিদ্ধান্তে এলাম আমার বিপদ এখনো কাটেনি, হয়তো শুরু হয়েছে মাত্র। অনেকগুলো প্রশ্নের জবাব পেলাম না। মরণ শপথের ডাক মানে কি? আমাদের উদ্দেশ্য কি সিদ্ধির পথে? এই মহিলা মানে খানিয়াই কি আয়শা? কেন ও আলিঙ্গন করল লিওকে? নিঃসন্দেহে মেয়েটা দুশ্চরিত্রা নয়। তাছাড়া দুশ্চরিত্রা হলেও জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থান করছে এমন এক অপরিচিত লোককে আলিঙ্গন করা বোধহয় কোনো মেয়ের পক্ষেই সম্ভব নয়। যা ও করেছে সত্যি সত্যি অবদমিত আবেগের উচ্ছ্বাসেই করেছে। তাহলে নাকি খুবিল গান কৌয়েন এর কথাই ঠিক? আইসিসের পূজারী কালিক্রেটিস যার সঙ্গে পালিয়েছিল সেই মিশরীয় রাজকন্যা আমেনার তাস পুনর্জন্ম নিয়ে এসেছে। আমেনার তাস আর এই খানিয়া যদি একই নারী হয়, তাহলে কি এবার অশুভের খেলা শুরু হবে? জানি না, কিছুই বুঝতে পারছি না। সত্য জানতে হবে আমাকে, কিন্তু কিভাবে? দরজা খুলে গেল। বৃদ্ধ জাদুকর ঢুকলো ঘরে। কৃত্রিম একটা হাসি লেগে আছে ঠোঁটে। আমার সামনে এসে দাঁড়ালো। 7। কেমন আছো বিদেশি? জিজ্ঞেস করলো সামান। ভালো, জবাব দিলাম। অনেক ভালো, কিন্তু আপনার নাম তো এখনো জানা হলো না। শিমবিরি। আর আমার পদবি তো আগেই বলেছি, তরুণের অভিভাবক। বংশানুক্রমে আমরা এই পদবীর অধিকারী। পেশায় চিকিৎসক। চিকিৎসক? আমি তো মনে করেছিলাম আপনি জাদুকর। অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো শিমবিরি। না, জাদুকর না, চিকিৎসক। তোমার ভাগ্য ভালো, এ বিষয়ে আমার কিছু পারদর্শিতা আছে, না হলে আজ পর্যন্ত বেঁচে থাকতে না। যাক, তোমার নামটা এবার বলো। হলি। হলি। আপনি কি আগেই টের পেয়েছিলেন আমরা আসব? তাই খানিয়াকে নিয়ে গিয়েছিলেন ওই ভয়ঙ্কর নদীর পাড়ে? এছাড়া তো আর কোনো কারণ দেখছি না। সেজন্যই মনে হলো আপনি হয়তো জাদুকর। গণনা পড়া করে আগে ভবিষ্যৎ জেনে যান। অবশ্য নিছক মাছ ধরার জন্যও গিয়ে থাকতে পারেন, ঠিক জানি না। নিশ্চয় ধরার জন্য গিয়েছিলাম, তবে মাছ নয়, মানুষ দুটো ধরেছিও। আগে থাকতেই জানতেন আমরা আসব? অনেকটা। অতি সম্প্রতি আমাকে জানানো হয়েছে তোমরা আসছো। দিনক্ষণ অবশ্য বলা হয়নি। তোমাদের অপেক্ষাতেই আমরা ছিলাম ওখানে। এখন বলো তো, ওই দুর্গম পথ পেরিয়ে এলে কি করে? ধরুন আমরা জাদু জানি না, জানতেও পারো। কিন্তু কি খুঁজছো তোমরা? তোমার সঙ্গী এক রানীর কথা বলছিল। সত্যি ও বলছিল? আশ্চর্য। এক রানীর খোঁজ তো পেয়েই গেছে। আমাদের যে বাঁচিয়েছে সে নিশ্চয় রানী, না? হ্যাঁ, খুব বড় রানী। আমাদের দেশে খানিয়া মানেই রানী, কিন্তু বন্ধু হলি। অচেতন একজন মানুষ একথা জানলো কি করে বুঝতে পারছি না। আর আমাদের ভাষাই বা তোমরা শিখলে কোথায়? খুব সোজা, ভাষাটা প্রাচীন। আমাদের দেশে এখনও এর চর্চা হয়। গ্রিসের মানুষ এখনও এ ভাষায় কথা বলে। কিন্তু আমি অবাক হচ্ছি, এই দুর্গম এলাকায় এ ভাষা এলো কি করে? বলছি শোনো, শুরু করলো বৃদ্ধ। অনেক অনেক পুরুষ আগে এ ভাষায় কথা বলে এমন এক জাতির মাঝে মহান এক দিগ্বিজয়ীর জন্ম হয়েছিল।
দেশ জয় করতে করতে আমাদের দেশের দক্ষিণ অঞ্চল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তিনি। এরপর ভাগ্যদেবী বিমুখ হলেন। স্থানীয় এক জাতির কাছে পরাজিত হলেন তিনি। কিন্তু তারই এক সেনাপতি, এই সেনাপতি অবশ্য অন্য এক গোত্রের লোক, অন্য পথে এসে জয় করে নিলেন দেশটা। সেই সাথে তার প্রভুর ভাষাও এলো। এদেশে এক নতুন রাজবংশ প্রতিষ্ঠা করলেন তিনি। মরুভূমি আর দুর্গম পাহাড়ে ঘেরা বলে বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ রইল না দেশটার, এখনো নেই। হ্যাঁ, এ গল্প আমি জানি। দিগ্বিজয়ীর নাম আলেকজান্ডার, তাই না? হ্যাঁ। আর সেই সেনাপতির নাম রাসেন। মিশন নামের এক দেশের লোক তিনি। তারই বংশধররা এখনো শাসন করছে এদেশ। এই সেনাপতি, যার নাম বলছেন রাসেন, তিনি আইসিস নামের এক দেবীর উপাসক ছিলেন না? না, জবাব দিল বৃদ্ধ শ্যামান শিম্বরি। সেই দেবীর নাম হেস। হ্যাঁ হ্যাঁ, আইসিসেরই আরেক নাম হেস। একটা কথা বলুন তো, এখনও কি তার উপাসনা হয় এদেশে? জানতে চাইছি, কারণ আইসিসের নির্দেশ মিশরেই এখন তার পূজা বন্ধ হয়ে গেছে। ওদিকের ওই নিঃসঙ্গ পাহাড়ে একটা মন্দির আছে। ওই মন্দিরের পূজারিনীরা কিছু প্রাচীন অনুশাসনের চর্চা করে, কিন্তু সাধারণ মানুষের প্রকৃত দেবতা রাসেনের বিজয়ের আগে যা ছিল এখনও তাই আছে। ওই পাহাড় থেকে বেরিয়ে আসা আগুন। ওখানে এক দেবী আছেন না? শীতল চোখে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল বৃদ্ধ। তারপর জবাব দিল, কোনো দেবীর কথা আমি জানি না। ওটা পবিত্র পাহাড়। ওর রহস্য জানতে চাওয়া মানে মৃত্যু। এসব কথা কেন জিজ্ঞেস করছো? প্রাচীন ধর্ম মতগুলোর ব্যাপারে আমার একটু কৌতূহল আছে, তাই। ভালো কথা, কিন্তু এক্ষেত্রে তোমাকে পরামর্শ দেব, কৌতূহল দমন করো, নইলে অহেতুক মরণ সাপদ বা জঙ্গলিদের বল্লমের মুখে প্রাণ হারাবে। মরণ সাপদটা আবার কি? এক ধরনের কুকুর, যারা খানের ইচ্ছার বিরুদ্ধে যায়। আমাদের সনাতন প্রথা অনুযায়ী তাদের ছেড়ে দেয়া হয় ওই কুকুরের মুখে। খান। আপনাদের এই খানিয়ার স্বামী আছে তাহলে? হ্যাঁ, ওরই চাচাতো ভাই। দেশের অর্ধেকের শাসক ছিল ও। এখন ওরা এক, ওদের রাজ্য এক এক। কিন্তু যথেষ্ট কথা বলে ফেলেছ। আর না, তোমার খাবার তৈরি, চলো। যাওয়ার জন্যে ঘুরে দাঁড়ালো বৃদ্ধ। আর একটা প্রশ্ন বন্ধু শিম্বরি, আমি এ ঘরে এলাম কি করে? আর আমার সঙ্গী বা কোথায়? যখন ঘুমিয়েছিলে তখন তোমাকে নিয়ে আসা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। তাতে তোমার উপকার হয়েছে। কিছু মনে নেই তোমার? একেবারেই না। আমার বন্ধু কোথায় বললেন না? ভালোই আছে। খানিয়া আতেন ওর সেবা শুশ্রূষা করছে। আতেন, এ নাম তো প্রাচীন মিশরে প্রচলিত ছিল। এ নামের এক মহিলার কথা পড়েছি। হাজার হাজার বছর আগে সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। আমার ভাইজি আতেন কি সুন্দরী নয়? কি করে বলবো? কয়েক মুহূর্তের জন্য মাত্র দেখেছি। তাও কি অবস্থায় তা নিশ্চয় আপনার মনে আছে। আমার এই প্রশ্নের জবাব না দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল শ্যামান শিম্বরি। ভিতরা আমার খাবার নিয়ে এলো। একটু পরে আবার দরজা খুলে গেল। খানিয়া আতেন ঢুকলো ঘরে। সঙ্গে কোনো রক্ষী নেই। ওকে দেখেই সন্তুষ্ট হয়ে উঠলাম আমি। মনে পড়ে গেল কাল রাতের কথা। আমার মনের ভাব যেন বুঝতে পারল সে। বলল, শুয়ে থাকো, ভয়ের কিছু নেই। অন্তত এই মুহূর্তে আমি তোমার কোনো অনিষ্ট করব না। এখন বলো, ওই লোকটা লিও,
তোমার কে? ছেলে? ওহ, বলতে হচ্ছে বলে দুঃখিত। অন্ধকার থেকে আলোর জন্ম হতে পারে না। আমি অবশ্য তাই ভেবে এসেছি সারা জীবন। যা হোক, আপনার ধারণাই ঠিক খানিয়া। ও আমার পালিত পুত্র। এখানে কি জন্যে, কি খুঁজতে এসেছো? জিজ্ঞেস করলো খানিয়া। আমরা খুঁজছি ওই পাহাড়ে ভাগ্য আমাদের যা পাইয়ে দেয়। একটু ফ্যাকাশে হয়ে গেল আতেনের মুখ, তবু শান্ত গলায় বলল, ওখানে শাস্তি ছাড়া কিছু পাবে না, অবশ্য যদি ও পর্যন্ত পৌঁছতে পারো। আমার ধারণা তার আগেই জঙ্গলিদের হাতে মারা পড়বে। জঙ্গলিরা ওই পাহাড়ের ঢাল পাহারা দেয়। হেসের মঠ ওখানে। ওই মঠের পবিত্রতা ক্ষুণ্ণ করার একমাত্র শাস্তি মৃত্যু। অনন্ত আগুনে ছুঁড়ে ফেলে দেয়া হবে। ওই মঠের প্রধানকে খানিয়া? এক পূজারিনী? হ্যাঁ, এক পূজারিনী। তার মুখ আমি কখনো দেখিনি। ও এত বুড়ি যে সব সময় ঘোমটা টেনে মুখ ঢেকে রাখে। ঘোমটা টেনে রাখে? অনুভব করছি শিরায় শিরায় রক্ত চলাচল দ্রুত হয়ে উঠছে আমার। বেশ, ঘোমটা টানুক আর নাই টানুক, আমরা যাব ওর কাছে। আশা করি উনি আমাদের স্বাগত জানাবেন। না, তোমরা যাবে না, কাটা কাটা গলায় বলল আতেন। সেটা বেআইনি। তাছাড়া আমি তোমাদের রক্তে হাত রাঙাতে চাই না। কে বেশি ক্ষমতাবান? ওর কথায় গুরুত্ব না দিয়ে আমি জিজ্ঞেস করলাম, আপনি খানিয়া না ওই পাহাড়ের পূজারিনী? আমিই বেশি ক্ষমতাবান হলি, তাই তো তোমার নাম নাকি? প্রয়োজনের মুহূর্তে আমি 60,000 যোদ্ধাকে জড়ো করতে পারি, কিন্তু ওর কিছু জঙ্গলি আর সন্ন্যাসী ছাড়া আর কিছু নেই। তলোয়ারই পৃথিবীর একমাত্র শক্তি নয় খানিয়া। এখন বলুন, এই পূজারিনী কখনো আপনাদের কালনে এসেছেন? না। বহু শতাব্দী আগে মঠ আর সমভূমির মানুষদের ভেতর এক যুদ্ধ হয়েছিল। একটা চুক্তির মধ্য দিয়ে সে যুদ্ধের শেষ হয়। চুক্তিতে বলা হয়েছিল ও কখনো নদীর এপারে আসবে না। কোনো খান বা খানিয়াও ওর পাহাড়ে উঠবে না। যে কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করার সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে আমাদের ভেতর। তাহলে কে আসল প্রভু? কালনের খান না ওই মঠের প্রধান? আবার জিজ্ঞেস করলাম আমি। ধর্মীয় বা ঐশী ব্যাপারে স্যাপারে হেসের পূজারিনী, আর জাগতিক ব্যাপারে কালনের খান। খান, তার মানে আপনি বিবাহিত? হ্যাঁ। তীব্র রোষে জ্বলে উঠল আতেনের দুচোখ। এবং এর মধ্যে নিশ্চয় জেনে ফেলেছ ও একটা পাগল। ওকে আমি ঘৃণা করি। শেষেরটা একটু আন্দাজ করেছি খানিয়া। অন্তর্ভেদী দৃষ্টিতে আমার দিকে তাকালো আতেন। কে? আমার চাচা সামন বলেছে? না, আমি ঠিকই ভেবেছিলাম। তুমি দেখছো, তোমাকে হত্যা করাই উচিত ছিল। ওহ, আমার সম্পর্কে কি ভেবেছ তুমি? কি জবাব দেব ভেবে পেলাম না। নিশ্চয় তুমি বিশ্বাস করে বসেছ আমি পুরুষ দেখলেই লালায়িত হই, বলে চলল সে। কিন্তু না, আমি পুরুষদের ঘৃণা করি। আমি কালনের খানিয়া। ওরা নাম দিয়েছে বড় হৃদয়। হ্যাঁ, বলতে লজ্জা নেই, আমি তাই। দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল আতেন। না, আমি বললাম, অমন কিছু আমি ভাবিনি। সত্যিই যদি আপনি তেমন কিছু করে থাকেন, আমার ধারণা তার পেছনে যথার্থ কারণ আছে। একটু শান্ত হলো খানিয়া। হ্যাঁ, বিদেশি কারণ আছে। অনেক কিছু তুমি জেনে ফেলেছ, এটুকুই বা বাকি থাকবে কেন? শোনো, আমার ওই স্বামীর মতো আমিও পাগল হয়ে গেছি। তোমার সঙ্গীকে যখন প্রথম দেখি তখনই পাগলামি ঢুকে পড়েছে আমার ভেতরে, এবং আমি ওকে ভালোবেসে
ওকে ভালোবেসে ফেলেছেন, এই তো? এটা কোনো পাগলামি নয়। যে কোনো সুস্থ মানুষের স্বাভাবিক আচরণ হলো ভালোবাসা। না না, তুমি বুঝতে পারছো না। এ নিছক ভালোবাসা নয়, আরও বেশি কিছু। কি করে তোমাকে বোঝাবো? নিয়তি আমাকে বাধ্য করেছে। আমি ওর একমাত্র, ওর। হ্যাঁ, আমি ওর, এবং শপথ করে বলছি ও আমার হবে। বলেই দ্রুত পায়ে ঘর থেকে চলে গেল খানিয়া আতেন। আর আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কে এই খানিয়া? এর সাথে লিওর আচরণ কি হবে? 3 দিন পেরিয়ে গেছে, এর ভেতরে খানিয়াকে আর দেখিনি। সামান ছিম্বিরির কাছে শুনেছি সে নাকি রাজধানীতে গেছে, রাজকীয় অতিথি হিসেবে বরণ করবে আমাদের। লিওর সাথে দেখা করিয়ে দেবার অনুরোধ করেছিলাম বৃদ্ধকে। মৃদু অথচ দীর্ঘস্বরে সে জানিয়ে দিয়েছে আমাকে ছাড়াই ভালো আছে আমার পালিত পুত্র। সেটা শেষে পকেট হাতড়ে এক টুকরো কাগজ পেয়ে তাতে একটা চিরকুট লিখে লিওর কাছে পাঠানোর চেষ্টা করেছি। ভীতদের কেউ সেটা স্পর্শ করতেও রাজি হয়নি। অবশেষে তৃতীয় রাতে সিদ্ধান্ত নিলাম যা থাকে কপালে, দেখা করার চেষ্টা করব ওর সাথে। ইতিমধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি। মাঝরাতে চাঁদ যখন মাথার উপর উঠে এসেছে, পা টিপে টিপে বিছানা থেকে নেমে কাপড় চোপড় পরে নিলাম। আমার কাপড়ের ভেতর ছুরিটা এখনো আছে দেখে বেশ স্বস্তি পেলাম মনে। নিঃশব্দে বেরিয়ে এলাম দরজা খুলে। লিও আর আমাকে প্রথমে যে ঘরে রাখা হয়েছিল সেখান থেকে যখন বয়ে আনা হয় তখন চোখ বুজে আমি পথের নিশানা মনে গেঁথে নিয়েছিলাম। মনে আছে আমার এখানকার ঘর থেকে বেরিয়ে 30 পা বাহকদের পদক্ষেপ গুনেছিলাম। যাওয়ার পর বাঁ দিকে মোড় নিতে হয়, তারপর আরও 10 পা গিয়ে একটা সিঁড়ির পাশ দিয়ে ডান দিকে মোড় নিলেই আমাদের পুরনো ঘর। দীর্ঘ বারান্দা ধরে হেঁটে চললাম আমি। নিষিদ্র অন্ধকার, তবু বায়ের মোড়টা খুঁজে পেতে অসুবিধা হলো না। গুনে গুনে 10 পা গিয়ে ডানে মোড় নিলাম। পর মুহূর্তে ছিটকে পিছিয়ে আসতে হলো আমাকে। লিওর দরজার সামনে দাঁড়িয়ে আছে খানিয়া নিজে। এক হাতে প্রদীপ, অন্য হাতে তালা লাগাচ্ছে দরজায়। প্রথমেই আমার চিন্তা হলো ছুটে চলে যাই নিজের ঘরে। পর মুহূর্তে বুঝতে পারলাম লাভ হবে না। পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধরা পড়ে যাব। তার চেয়ে পরিস্থিতির মুখোমুখি হওয়া ভালো। সত্যি কথাই বলবো। কেমন আছে জানার জন্য লিওর সাথে দেখা করতে এসেছিলাম। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম আমি। এগিয়ে আসছে খানিয়া, পদশব্দ শুনতে পাচ্ছি। এবং তারপর হ্যাঁ, এদিকে না এসে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো সে। এখন কি করব? লিওর কাছে পৌঁছানোর চেষ্টা বৃথা। ফিরে যাব? না, খানিয়াকে অনুসরণ করব। ধরা পড়লে একই অজুহাত দেখাবো। কিছু হয়তো জানা যাবে, অথবা অথবা বুকে গেঁথে বসবে ছোড়া। কয়েক সেকেন্ড পর মোড় নিয়ে আমি উঠতে শুরু করলাম সিঁড়ি বেয়ে। সিঁড়ির মাথায় পৌঁছে একপাশে একটা দরজা দেখলাম বন্ধ। অত্যন্ত প্রাচীন, জায়গায় জায়গায় ক্ষয়ে গেছে। ফাটল দিয়ে আলো এসে পড়েছে বাইরে। দরজায় কান লাগাতেই শুনতে পেলাম সিম্বিরির কণ্ঠস্বর। কিছু জানতে পারলে ভাইজি? সামান্য। খানিয়া আতেনের জবাব, খুব সামান্য। হঠাৎ করেই সাহস বেড়ে গেল আমার। ঝুঁকে চোখ রাখলাম দরজার এক ফাটলে। ছাদ থেকে ঝোলানো একটা বড় লণ্ঠনে আলোকিত ঘরটা। টেবিলের সামনে বসে আছে সিম্বরি। খানিয়া দাঁড়িয়ে আছে, এক হাতে ভর দিয়েছে টেবিলের কোনায়। গোলাপি রঙের রাজকীয় আলখাল্লায় সত্যি অপরূপ লাগছে তাকে।
ভুরুর একটু উপরে ছোট্ট একটা সোনার মুকুট, তার নিচ থেকে কোকড়া চুলগুলো ঢেউয়ের মতো নেমে এসেছে কাঁধে, বুকে, পিঠে। তার নিচে তাকিয়ে আছে সামান শিম্বরি, চোখে ভয়, সন্দেহ। কি আলাপ হলো তোমাদের? জিজ্ঞেস করলো বৃদ্ধ। ওরা কেন এসেছে জিজ্ঞেস করলাম। ও জবাবে বলল, খুব সুন্দরী এক মহিলার খোঁজে এসেছে। আর কিছু বলল না। সেই মহিলা আমার চেয়ে সুন্দরী কিনা জানতে চাইলাম। তখন ও জবাব দিল, তা বলা শক্ত, তবে সে নাকি অন্যরকম। নিশ্চয় ভদ্রতা করে এই জবাব দিয়েছে ও। যা হোক, তারপর আমি বললাম, আমার চেয়ে সুন্দরী কোনো নারী কালনে নেই। তাছাড়া আমি এদেশের রানী এবং আমি ওকে বাঁচিয়েছি পানি থেকে। আমি আরও বলেছি, সে যাকে খুঁজছে আমি সে। বেশ বেশ, অস্থিরভাবে বলল শিম্বিরি। তারপর ও বলল, তুমি কখনো আগুনের ভেতর দিয়ে এসেছো? আমি বললাম, হ্যাঁ, আত্মার আগুনে আমি স্নান করেছি। ও তখন বলল, তোমার চুল দেখাও তো আমাকে। আমি আমার একগুচ্ছ চুল তুলে দিলাম ওর হাতে। সঙ্গে সঙ্গে ও ফেলে দিল ওগুলো। গলার সঙ্গে ঝোলানো ছোট একটা চামড়ার থলে থেকে আরেক গুচ্ছ চুল বের করলো। ওহ শিম্বিরি কাকা, অমন সুন্দর চুল আমি আর কখনো দেখিনি। রেশমের মতো কোমল, মসৃণ, লম্বায় আমার এই মুকুট থেকে পা পর্যন্ত হবে। তোমার চুল সুন্দর, ও বলল, কিন্তু দেখো, এগুলোর মতো নয়। আমি বললাম, এমনও তো হতে পারে এ চুল কোনো নারীর নয়। ও জবাব দিল, ঠিক বলেছ, আমি যাকে খুঁজছি সে নারীর চেয়েও বেশি। তারপর আমি নানাভাবে চেষ্টা করলাম, কিন্তু ও আর একটা কথাও বলল না। এদিকে ওই অজানা মেয়ে মানুষটাকে এমন ঘৃণা করতে শুরু করেছি যে শেষে কি বলতে কি বলে ফেলি ঠিক নেই। তাই ভয় পেয়ে চলে এসেছি। এখন তোমার উপর আমার নির্দেশ, খুঁজে বের করো এই মহিলাকে। সামান শিম্বিরি, দরকার হলে তোমার সকল জ্ঞান দিয়ে খুঁজবে, তারপর জানাবে আমাকে। যদি পারি আমি খুন করব তাকে। আচ্ছা, সে দেখা যাবে, জবাব দিল সামান। এখন এই চিঠিটার ব্যাপারে কি করবে? টেবিলের উপর পার্চমেন্টের ছোটোখাটো একটা স্তূপ থেকে বিশেষ একটা বেছে নিল বৃদ্ধ। কদিন আগে আরস এর কাছ থেকে যেটা এসেছে আরেকবার পড়ো তো, বলল আতেন। আবার শুনতে চাই, কি লিখেছে? পড়তে শুরু করলো শিম্বিরি। কালুকের খানিয়ার কাছে অগ্নিগৃহের হেসা। বোন, এই মর্মে আমার কাছে সতর্ক সংকেত পৌঁছেছে যে পশ্চিমা বর্ণের দুই আগন্তুক আমার আশীর্বাণী লাভের আশায় তোমার দেশে আসছে। সেই পরিপ্রেক্ষিতে আমি নির্দেশ দিচ্ছি, পরবর্তী চাঁদের প্রথম দিনে তুমি আর তোমার জ্ঞানী চাচা, তরুণের অভিভাবক সামান শিম্বিরি গিরিখাতের যে জায়গায় প্রাচীন সড়ক শেষ হয়েছে তার নিচে নদীর তীরে গিয়ে অপেক্ষা করবে। ওই পথেই আসবে আগন্তুকরা। তুমি ওদের সর্বতোভাবে সাহায্য করবে এবং পথ দেখিয়ে নিরাপদে আমার পাহাড়ে নিয়ে আসবে। ওরা যদি ঠিকমতো এখানে না পৌঁছায় তাহলে তার সকল দায় দায়িত্ব বহন করতে হবে তোমাদের দুজনকে। আমি নিজেই ওদের আনতে যেতে পারতাম, কিন্তু তা অতীতে সম্পাদিত চুক্তির পরিপন্থী। তাই তোমাদের উপর দায়িত্ব দিতে হচ্ছে। আশা করি দায়িত্ব সঠিকভাবে পালিত হবে। হেসা অপেক্ষা করছে। পার্চমেন্টটা নামিয়ে রাখতে রাখতে শিম্বিরি বলল, তার মানে নিছক ঘুরতে ঘুরতে আসেনি ওরা? হ্যাঁ, নিছক ঘুরতে ঘুরতে আসেনি ওরা। আমার হৃদয়ও অপেক্ষা করছে ওদের একজনের জন্যে। ও যে নারীর কথা বলছে সে হেসা নয়। অনেক নারী আছে ওই পাহাড়ে, তাদের কারো কথাও বলে থাকতে পারে। যার কথাই বলুক না কেন, ও পাহাড়ে যাচ্ছে না। যা ভাবছ তার চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে হেসা।
এই নরম কথাগুলোর আড়ালে ভয়ানক এক হুমকি রয়েছে। বুঝতে পারছো না?